হ্যালো গাইস, আমাদের স্টোরি প্যাকেট চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিন নতুন নতুন রোম্যান্টিক, থ্রিলিং অ্যান্ড ইন্টারেস্টিং প্রেমের গল্প শোনার জন্য আমাদের পাশে থাকতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। পুকুর পাড়ে এক নতুন সঙ্গী। মাসখানেক হবে এই সঙ্গীর। আমাদের নারী বসের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা নেই, এখন করতে হবে। মাঝে মধ্যে একটু ঠিকঠাক কথা বলে, আবার মেজাজ দেখায়। পুকুর পাড়ে চেয়ারে বসে আছে চারু, সিঁড়িতে আমজাদ। কবির আফনানের কোনো আপডেট? না ম্যাডাম, পলাতক। শুধুই পলাতক? মরে তো যায়নি? খুঁজে বের করতে পারেন না? ওই খারাপ লোক আপনার স্যারকে এভাবে মেরে ফেলল, মনে জেদ জাগে না? কি শিখেছেন এই খারাপ লোকের সাথে থেকে? শুধুই গুলি চালানো? নতজানু হয়ে আমজাদ উত্তর দিল, সেটাও ঠিকঠাক পারি না স্যার, বেশ ভালো পারতেন। আচ্ছা, কোথা থেকে শিখেছে? ম্যাডাম, কাব্য স্যার সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। জানেন উনি যে অলরাউন্ডার। ভ্রু উঁচু করে আমজাদের দিকে বিচিত্র দৃষ্টি ফেলল। তাচ্ছিল্য করছে যেন, এমন তার মুখের ভঙ্গি। মাঝে মধ্যে আমজাদ ভেবেই পায় না, আদৌ কি কাব্যর জন্য চারুর মনে কিছু আছে নাকি নেই। কথায় কথায় অপমান করে বসে। আমজাদ সাহেব, দেখি ধারণা দেন আপনার স্যারের ব্যাপারে। স্যার একজন প্রফেশনাল শুটার ছিলেন। সুইমিংয়ে তার কোনো জুড়ি ছিল না। পড়ালেখা? ফার্জি শিক্ষক হয়ে ঘুরছেন কি যোগ্যতা নিয়ে? সেটা তো জানি না, তবে শুনেছি ওনার দাদি ওনাকে লেখাপড়া করিয়েছিলেন। ইন্টার পাশ করার পর ওনার লেখাপড়া ওনার বাবা বন্ধ করে দিয়েছিলেন। এরপর আবারও শুরু করেন, কিন্তু সেটাও বেশি দিন করতে পারেননি। দ্বিতীয় বর্ষে এসেই বাবার সাথে ঝামেলায় জড়ায়। কিন্তু স্যারের যে বইয়ের প্রতি একটা আলাদা টান আমি দেখেছি। এইবারই লাইব্রেরিতে একটা আলাদা একটা আলমারি আছে, দেখেছেন? চারুর চোখে ভেসে আসলো লাইব্রেরির এক প্রান্তে থাকা আলমারিটার কথা, যেটাকে সব সময় বন্ধই দেখেছে। চারু বলে উঠল, ওই পুরনো আলমারিটা? হ্যাঁ, ওই আলমারিতে সকল ধরনের বই আছে। সকল ধরনের মানে সব বিষয়ের। স্যার দিনের অন্তত 3 ঘন্টা এখানেই কাটাতেন। জানার প্রতি বিশেষ আগ্রহ ছিল তার। আমজাদের মুখে কাব্যের ব্যক্তিত্বের সাথে ছিলেন শব্দটা ব্যবহারকে বিশেষভাবে খেয়াল করে শুনছে। ছিলেন অর্থ অতীত, সে ছিল, এখন নেই। আর কি দরকার পড়ে হৃদয়কে ছাড়খাড় করতে? তবে বুঝতে দিল না আমজাদকে। আমজাদ আবারও বলল, তারপর আপনি আসলেন, স্যার দিন দুনিয়া ভুলিয়ে গেলেন। চোখ কটমট করে তাকায় চারু। খোঁচা মার্কা কথাবার্তা। আমজাদ চারুর প্রতি জেলাস, এটা হাড়ে হাড়ে টের পেয়েছে চারু। তাতে কি আসে যায়? চারুর চোখ দেখে দমে গেল আমজাদ, নিচু করলো চোখ। আপনার স্যার কাজ কি করতো? পিস্তল তৈরির কাজ। চারু হতবাক। আমজাদ অর্ধেক কথা বলেই নিজেই ফেসে গেল, বাকিটা পূর্ণ করতে মুখ খুলে। আরে ম্যাডাম, ইলিগেল না তো, লিগেল। স্যারের কাছে লাইসেন্স আর অনুমতি দুটোই আছে। আপনাকে কি কাগজ দেখাবো? না হয় হয়তো আপনি বিশ্বাসই করবেন না। কাব্যের কথায় মাথা নাড়ায় চারু। সে দেখতে ইচ্ছুক নয়। হাতে থাকা ঘড়ির দিকে নজর বুলিয়ে নিল চারু। এখন উঠতে হবে। যাওয়ার আগে আমজাদকে বলল, আপনাকে আমি 1 সপ্তাহের সময় দিব। নিজের মাথার যত বুদ্ধি আছে আর আপনার স্যার আপনাকে যত ট্রেনিং দিয়েছে সব কাজে লাগান। কবির কোথায় আছে খুঁজে বের করবেন। কবিরকে দিয়ে আপনি কি করবেন ম্যাডাম? যেটা সে আপনার স্যারের সাথে করেছে। মেরে ফেলবেন? ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেছি, কিন্তু বাংলায় বলেছি। এতটুকু কথা বোঝার কথা আপনার, আমজাদ সাহেব। জেলে নিয়ে যাবে আপনাকে। জেলে নেওয়ার জন্য আমি থাকলে তবে? পৃথিবীর বুকে একটি ভুক্তভোগী প্রাণীর নাম হলো আমজাদ। তার জন্মই হয়েছে মূলত ভোগান্তির পোহানোর জন্য। রৌদ্র ও তেজ দেখাচ্ছে, ভাবলো নাম পরিবর্তন করবে, আকিকা দেবে, নিজের নাম রাখবে ভুক্তভোগী লোক আমজাদ। খারাপ স্যার আর ভালো ম্যাডামের একমাত্র অ্যাসিস্ট্যান্ট ভুক্তভোগী আমজাদ। 9 বছর কাব্য তাকে নাকানে জীবনী খাইয়েছে। এখন 10তম বছর চলে। রেখে গেছে অগ্নিমানবীকে। বাকি যতটুকু শুকনো ছিল সেগুলো চুবানি খাইয়ে নিঃশেষ করতে। তার অর্ডার মতোই এদিক ওদিক হাঁটছে। কোথায় পাবে কবিরকে? এখানে আছে নাকি দেশের বাহিরে তাও জানা নেই। চারু কি ভেবেছে, চেষ্টা করেনি আমজাদ? বিগত 1 বছর কি হাত পা গুটিয়েছিল? সর্বোচ্চ চেষ্টা করেছে কবিরকে বের করার, লাভ হয়নি। শেষ চেষ্টা করতে প্রমোদের বাড়ির আশেপাশে আড়ি পাতল। সেই লোকও পলাতক। 2বার নির্বাচিত নেতা ভেগেছে, এই তার ক্ষমতা। ছ্যাঃ! ঘামে ভেজা কোট গা থেকে খুলতে খুলতে চোখ গেল সামনে। চক্ষু ছানা পড়া।
এ তো প্রমোদের ছেলে। কোট খোলার ব্যাপারটা আপাতত বাদ দিয়ে গার্ডদের আদেশ করলো তার পিছু নিতে। তারাও দ্রুত গাড়ি নিয়ে তার পিছু নিল। কোলাহলবিহীন রাস্তায় গাড়ি এসে থামে শ্যামলের সামনে। বুঝতে বাকি নেই এই গাড়ি থামার কারণ। উল্টে ঘুরে দৌড় লাগাতে নিলে আমজাদ গুলি ছড়ে একদম পায়ের গোড়ালি বরাবর লেগেছে। এক ঝুড়ি খুশির ঝলক দেখা দেয় তার মুখে। সে শ্যুট করেছে, তাও আবার কাট টু কাট। ড্রাইভারও মুগ্ধ। হাজারখানেক বার এই কারণে কাব্যের কাছে আমজাদকে গালি খেতে শুনেছিল। আজ স্যারের অবর্তমানে সে এই কাজটা করতে পারল। সে দেখলেই নিশ্চয়ই খুশি হতেন। ড্রাইভার বলল, সাব্বাস স্যার। কাব্য স্যার থাকলে আপনি যে ঠিকঠাক শ্যুট করা শিখেছেন সেটা দেখে গর্বিত বোধ করতেন। আমজাদের এখানে জোর চলে। সেও একটু বস বস ব্যবহার করে বাকি গার্ডদের সাথে। চড়াও গলায় বলল, শ্যাট আপ। ওই পাতি মাস্টারের আগে ধরো। হাঁটার শক্তি নেই, ও দৌড়ানোর চেষ্টা করছে। পেছনে বসা একজন গার্ড সহ ড্রাইভার এগিয়ে গেল দৌড়ে। আমজাদ হাঁটছে ধীর গতিতে। ল্যাংড়া শ্যামল আর দৌড়ে কত দূর আগাবে। গুলিটা তো আর জানাতানো লোক ছুড়েনি, ভুকে আমজাদ ছুঁড়েছে। ধস্তাধস্তি করে রেহাই পেল না শ্যামল। তাকে এক প্রকার তুলে গাড়িতে বসানো হলো। নিয়ে যাবে ওয়্যার হাউসে। খাতির যত্ন করবে ভালোভাবে। বাবার বদলে ছেলে। বলো বাবা, তোমার বাবা কোথায়? আমজাদের কথায় শ্যামল বুঝে উঠতে পারল না কিছুই। ধমকে জিজ্ঞেস করছে নাকি রসিকতা। বয়সে তো মোটেও আমজাদ তার বাবার বয়সে না। আদরের কণ্ঠে বাবা বলে সম্বোধন করার মানে কি? আমজাদ পুনরায় প্রশ্ন করল, কি হলো? মুখ খুলছো না কেন? আমি জানি না বাবা কোথায়। বিশ্বাস করতে পারলাম না। সত্যি করে বলো, না হয় যে গুলিটা তোমার পায়ে লেগেছে সেটা মাথার খুলতে যাবে। কাঁদো কাঁদো গলায় শ্যামল উত্তর দেয়, আমি সত্যিই জানি না। আমার কথা বিশ্বাস করুন, বাবা যাওয়ার পর থেকে আমাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করেনি। আচ্ছা, আমরা জানি তোমার বাবা এখন কোথায়, কিন্তু তার আগে একটা কথার উত্তর দাও। কবির নামটা কোথায় শুনেছ? উত্তেজিত কণ্ঠস্বরে শ্যামল জানতে চায়, সত্যি সত্যি আপনি জানেন বাবা কোথায়? হ্যাঁ, আর তোমার বাবা একদম ফিট আছেন। যদি তোমার বাবাকে পেতে চাও তাহলে বলো, কবির আফরানকে চেনো? হ্যাঁ, চিনি আমি কবির আফনানকে। বোকা বাবার বোকা ছেলে, শুধু প্যাক প্যাক মুখটাই চলে। সুযোগ বুঝে দান খেলেছে। অথচ আমজাদ নিজেও জানে না প্রমোদ কোথায়। কোথায় আছে সে, এটা কি জানো? সে সে তো জেলে। বিস্মিত বোধে ভরে উঠে আমজাদের চেহারা। এই উত্তরটা মোটেও আশা করেনি সে। কবির আফনান জেলে কি করে হতে পারে? সে তো খবর নিয়েছে কোথাও কবিরের কেস চলে না। দুই এক কদম শ্যামলের দিকে এগিয়ে আমজাদ প্রশ্ন করে, জেলে মানে কোন জেলে? অনর্গল সব বিস্তারিত বলো শ্যামল। বাবাকে সুস্থ সবল দেখতে চাও তো নাকি? ইতালি। সে আমার বাবার কাছ থেকে টাকা চাইতে এসেছিল। তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়, তার পেছনে নাকি পুলিশ লেগেছে। যে করেই হোক তাকে পালাতে হবে। পালাতে সক্ষম হয়, কিন্তু সেখানে গিয়েও বাঁচতে পারেনি। তথ্য ফাঁস হয়েছে তার। একটা মার্ডার কেস ছাড়াও পুরনো অন্য সব খারাপ কাজের তথ্য। ইতালি থেকে তাকে আটক করা হলে আমার বাবাকে কল করেছিল। কবির নানানভাবে তাকে বাঁচানোর জন্য হুমকি দিয়েছিল বাবাকে। আমার বাবা এরপর থেকেই নিখোঁজ। শেষ তথ্য এটাই, কবির আফনানকে সামনের মাসে দেশে আনা হবে। কপালে হাত রাখে আমজাদ। এতদিন আসল মানুষকে না খুঁজে দাঁড়ে দাঁড়িয়ে ফিরেছে। আগেই প্রমোদের ছেলেকে পেলে হয়তো এই তথ্য আগেই জানা হতো। শ্যামল বারবার তার বাবার কথা জিজ্ঞেস করছে। আমজাদ কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। গার্ডকে অর্ডার করলো যেন হসপিটালে নিয়ে তাকে ড্রেসিং করানো হয়। মুখোমুখি আমজাদ এবং চারু। শায়লাও সেখানে উপস্থিত। বিছানার এক কোণে শুয়ে চঞ্চল সাহেবও কান পেতে। সবটা শোনার পর সবার মাঝেই নির্বাক ভাব কাজ করছে। পাশাপাশি চারুর মুখমণ্ডল ভাবনায় মশগুল। পলক ফেলেনি একবারও। এক ধ্যানে চক্ষু নামিয়ে বসে আছে। নীরবতা ভাঙল মিনিট পাঁচেক পর। আপনি কি বললেন আমজাদ সাহেব? তার অনৈতিক কাজের সব তথ্য আর একটা মার্ডার কেস। দীর্ঘশ্বাস ফেলে চারু বলে ওঠে, দেশে আনা হলে কবির আফনানের সাথে দেখা করার কোনো উপায় আছে? স্যার থাকলে হয়তো সম্ভব হতো, কিন্তু এখন আমি কি বা করবো একা? মার্ডার কেস, এই কথাটা ঘুরপাক খাচ্ছে চারুর মস্তিষ্কে। মন ধরেই নিয়েছে এই মার্ডার কেসটা কাব্যের। তাছাড়াও যে প্রমাণ তার বাবা নিজ হাতে তুলে দিয়ে এসেছে কবিরের হাতে, সেটা ফাঁস কি করে হয়? আমাকে নিয়ে যাবেন?
কোথায় ম্যাডাম? সন্দীপে। হঠাৎ সন্দীপে যাওয়ার ইচ্ছে পোষণ করলো কেন? সেখানে গিয়েই বা কি করবে? এই ভাবনা নিয়ে আমজাদ জিজ্ঞেস করে। সন্দ্বীপে? কিন্তু কেন ম্যাডাম? এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই আমি। যেতে ইচ্ছে হচ্ছে আমার। এখনই বের হব। ফ্লাইট বুক করেন। আমি দেরি করতে চাচ্ছি না। মাথাটা হয়তো পুরোই গেছে। সন্ধ্যা নামছে, এখন ফ্লাইট পাবে কোথায়? ভাবান্তরহীন চারু বলেছে মানে সে যাবে, যে করেই হোক। আরেক দফা দৌড়ঝাঁপ শুরু আমরাদের। শান্তি নেই কপালে। ফোন হাতে নিয়ে তন্ন তন্ন করছে কোনো ফ্লাইট আছে কিনা। ভাগ্যক্রমে একটা ফ্লাইট পেল। রাত 9:30টার ফ্লাইট। হিসেব করতে লাগলো আমজাদ। 1 থেকে 1.5 ঘন্টা লাগবে চট্টগ্রাম পৌঁছাতে। তারপর কুমিরা ঘাট হয়ে সন্দ্বীপ। 1 ক্লিকে বুক করে নিল। চারু যাবে সেই সুবাদে তারও যাওয়া অনিবার্য। কল করলো রুনাপাকে। ম্যাডাম আসছেন জানিয়ে দিল। তার পাশাপাশি আবদ্ধ পড়ে থাকা বাড়িকে ঝাড়া মোছার আদেশও দিয়েছে। নিজের জেদ অনুযায়ী তৈরি চারু বাবা মা ভাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়েছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। 9:30টার পরিবর্তে 10টায় ফ্লাইট উড্ডয়ন হয়। ফ্লাই করার সাথে সাথেই চারু আমরাদের উদ্দেশ্যে বলে ওঠে, জানেন সন্দীপে কেন যাচ্ছি? কেন ম্যাডাম? ভালো লাগে না আমার এই শহর। সমুদ্রে তলিয়ে যাওয়ার শখ জেগেছে। সেখানে আপনার স্যার মিলবে? চারুর কথায় ইঙ্গিত বুঝতে পেরে আমজাদ প্রশ্ন করে, কি বলতে চাচ্ছেন ম্যাডাম? বুঝেননি? না ম্যাডাম, কি চাচ্ছেন আপনি? মুক্তি। অনেক তো বেঁচে থাকা হলো। আমার প্রত্যেকটা নিঃশ্বাস আমার এখন যন্ত্রণাদায়ক মনে হয়। অস্থির বিচরণ আমজাদের পায়ের। কি চলছে ম্যাডামের মাথায়? কোনোভাবেই নিজের জীবন নিতে চাইছে না তো? প্রশ্ন করতে চেয়েছে ইনিয়ে বিনিয়ে, লাভ কোথায়? রক্তচক্ষু ছুরি দিয়ে দমিয়ে রেখেছে তাকে। পায়চারি করছে ঘরে। কঠিন আদেশ, ঘর থেকে 1 পা বের করলে তার গুলি দিয়ে তাকে মেরে ফেলা হবে। সমুদ্র দ্বারে যেন তাকে একা থাকতে দেওয়া হয়। একই হাতে রুনা এবং তার মেয়ে টুনির জন্য। তবে শান্ত স্বরে তাদের ধমকায়নি, মেরে ফেলার হুমকিও দেওয়া হয়নি। বাহানা খুঁজতে লাগলো আমজাদ, কিভাবে নজর রাখা যায়। কিন্তু সে তো আবদ্ধ, দরজার বাহির থেকে লাগানো। এমনকি জানালাটাও শরীরের বল প্রয়োগ করে যে বের হবে সেটাও পারছে না। কাব্যের কালো শার্ট জড়িয়ে বেরিয়েছে চারু। উল্টাপাল্টা না কিছু করে বসে। স্মৃতিচারণও অদ্ভুত একটা জিনিস। সেই জিনিসগুলি মনে করায় যা মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এককালে সুন্দর মুহূর্তগুলো রাত পেরোবার পর বিষদায়ক হয়ে ওঠে। চারুর মতনই হয়তো বিষাদে সিন্ধু। পুরোপুরি চুপচাপ নিস্তব্ধ। তারাও কি শোক পালন করছে? ঢেউ খেলছে না যে। কাব্যের উপস্থিতিতে তো উত্তাল ছিল। প্রতিদিন উঁচু ঢেউ এসে আছড়ে পড়ত কুলে। 1 পা 2 পা করে নিস্তেজ সমুদ্রের দিকে এগিয়ে চলল চারু। ধীরগতি পায়ের। নিজের তলিয়ে যাওয়াকে উপভোগ করতে চাইছে হয়তো। অর্ধডুবে হু হু করে কেঁদে উঠল। বলল, রাত হয়েছে কাব্য। আজ কেন ডাকছেন না? এই সময়টা তো আপনার জ্বালাতন করার। আমি স্বীকার করলাম, আপনার মতো খারাপ লোককে আমি ভালোবাসি। আমাকে নিয়ে যান আপনার কাছে। আমি এই শূন্যতা সহ্য করতে পারছি না। চারুলতা, শ্রুতিভ্রম কি আর পিছু ছাড়ে? এতবার বারণ করার পরও একটা কণ্ঠ ভাসে। বেহায়া কাব্য এখনো। আগে বারবার বলতো ভালোবাসি, চারুলতা চারুলতা বলে কান ধরিয়ে ফেলতো। এখনো ঠিক তাই। আবার ডাক পড়েছে। মুচকি হাসে চারু। আজ সারা দিবে ভেবে নিল। এভাবে প্রতিদিন পুড়ে ছাই হওয়ার চেয়ে মৃত্যু শ্রেয়। জীবনের প্রতি কোনো আক্রোশ না রেখে আরও কয়েক কদম নির্বিঘ্নে এগিয়ে যায় সমুদ্রের দিকে। গলা অবধি পানি এসেছে। তার আগেই বাহু চেপে পেছনে থেকে ধাবিত করা হয় তাকে। পেছনে না ঘুরেই পুরুষালী হাতে শক্তভাবে আবদ্ধ হয় তার হাত। প্রশ্ন আসে অস্থির গলায়, পাগল হয়ে গিয়েছো? কি করতে যাচ্ছিলে তুমি? সমুদ্র আজ নিস্তব্ধ হলেও বক্ষস্থলে বিশাল জোয়ার বয়ে যাচ্ছে। ফিরে তাকালো না চারু। ভুল হচ্ছে তার। এসবই ভ্রম। কাব্যের স্পর্শ আর কণ্ঠ দুটোই তার কল্পনা। আর এই কল্পনাটাও অনেক বেশি বাস্তবের মতন। এখনও হাতটি চারুর হাতে। শরীরের মধ্যে অস্বাভাবিক কম্পন শুরু হয়েছে। খিচে চোখ বন্ধ করে ফেলল চারু। বাহুর ঝাঁকুনিতে সেটাও বেশিক্ষণ টেকেনি। তড়িৎ গতিতে ফিরে তাকায়। একরাশ অবিশ্বাসের সাথে একজনকে দেখছে চোখজোড়া। উস্কো খুস্কো লম্বা চুল ঘাড় ছুঁয়েছে। দাড়ির আড়ালে পুরো মুখটা যেন অর্ধ ঢাকা। কল্পনা জগতে ভেসে বেড়ানো চারু বাস্তবে ফিরে আসতে সময় নেয়। মলিন মুখটা ডাকছে বুকে ঝাঁপিয়ে পড়তে।
কাব্য দু হাতে টেনে নিতে চাইলে বুকে ধাক্কা দিয়ে বসে। সজোরে থাপ্পড় পড়ে টান গালে। মুখ তুলে তাকাতেই আরেক গালে ঠিক একইভাবে চড় পড়ল। আজও চোখ দুটো ভাসমান, হতভম্ব হয়ে চেয়ে আছে চারুদিকে। হয়তো যোগ্য ছিল এই চরের, তাই মেনে নেয় কাব্যের হৃদয়। গলা ফাটিয়ে চিৎকার করে চারু, বলে, যা এদিক থেকে, দূর হ। কেন এসেছিস? নাটক দেখাতে? এতদিন বাঁচতে দিচ্ছিলি না, এখন মরতে এসেছি সেটাও দিলি না। চারুলতা, কাব্যের দিকে তর্জনী আঙ্গুল তুলে বলল, একদম চারুলতা বলে ডাকবি না। কথা বলার কোনো সুযোগই রাখলো না। নরম হাত কঠোর হয়েছে, গাল চেপে ধরলো শক্ত করে। লার্ভার মতন জ্বলছে চক্ষু। তেজি গলায় বলল, কই ছিলি তুই? কেন এসেছিস? এসেছিস যেহেতু এগিয়েছিলি কেন? নতুন রূপে চারুকে দেখে হতবাক কাব্য। এটা তো চারু চরিত্র নয়, হতেই পারে না। এতদিন পর সামনে পেয়ে চোখ সরাতে পারল না কাব্য। কতটা তোর পেছে এই মুখটা দেখার জন্য। তাকে কাছে পেয়ে তার অত্যাচারও মধুর মনে হলেও শক্তিহীন হয়ে পড়ল চারু। এই দৃষ্টির কাছে তার রাগের কোনো জো আছে? কাব্যের মুখটা আরো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আঘাতেরা দ্বিগুণ হয়েছে, চোখের উপর নিচ সম্পূর্ণ কালচে। ঘনদারির আড়ালেও আছে অনেক ক্ষতের চিহ্ন। এগুলো তো আগে ছিল না। চোখ নামিয়ে কাব্যের দুহাত টেনে ধরল নিজের সামনে। শার্টের হাতা সরিয়ে পর্যবেক্ষণ করছে। এখানেও ক্ষতের ব্যাপকতা। বল প্রয়োগে বিপরীতে শীতল হাত জোড়া মোলায়েমভাবে ছুঁয়ে দিল কাব্যের দুগালে। কাতর কণ্ঠে প্রশ্ন করল, আপনাকে এত ব্যথা ওই লোকটা দিয়েছে না? হুম। কি অবস্থা করে ফেললেন নিজের? অজানা অধিকার বোধে কোমর ঝুরিয়ে কাছে টেনে নেয় চারুকে। কপালের সাথে নিজের কপাল মিশিয়ে কম্পিত গলায় বলতে লাগলো, তুমি ছেলে না তো। থেমে যাওয়া অশ্রুজল আবারও গড়িয়ে পড়তে লাগে চোখ বেয়ে। নিঃশ্বাসের ওঠানামা করার গতি বেগতিক। কান্নায় জর্জরিত হয়ে চারু প্রশ্ন করে, আপনি সত্যি ফিরে এসেছেন তাই না? মিথ্যা না তো কোনো? চোখ বুজে নেয় কাব্য। এই শান্তির খোঁজে পড়েছিল এতদিন। কাছে এসেও স্বাদ মিটছে না, তৃষ্ণা মিটছে না হৃদয়ে। বুকে জড়িয়ে ধরল চারুকে। অতিরিক্ত শক্ত বন্ধনে আবদ্ধ করে নিল তৎক্ষণাৎ। এতদিনে হাহাকার মিটতে অনেক সময় প্রয়োজন। সত্যি ফিরে এসেছি। কাব্যের চুলের গভীরে হাত ডুবিয়ে আটকে রইল চারু। বলিষ্ঠ বাহুডোরে ক্রন্দনে পুরো মুখমণ্ডল সিক্ত। অন্যদিকে কাব্য সম্পূর্ণরূপে বাকশক্তিহীন। এখনো পারছে না প্রকাশ করতে মনের কাকুতি। গুলিয়ে আসছে ভেতরের সবটা। এতদিন হাসপাতালে বিছানায় পড়ে শুধু প্রার্থনারাই ছিল। রুহুটা দেহ ত্যাগ করার আগেই একবার যেন তার চারুলতার দেখা মেলে। তার আর্জি স্বীকৃতি পেয়েছে। ছাড়িয়ে নিল নিজেকে কাব্যের বাঁধন থেকে। পায়ের উপর পা রেখে উচ্চতার দূরত্ব মেটানোর চেষ্টা করে। অকস্মাৎ কাব্যের কপালে অধর ছোঁয়ায়। কাব্য তৎক্ষণাৎ মাথা ঝুঁকায়। ভালোবাসা উজাড় করে দিতে যেন তার চারুলতার কোনো কষ্ট না হয়। দ্রুততার সাথে কাব্যের সারা মুখে অজস্র মিষ্ট স্পর্শে ভুড়ি দিতে লাগলো, বেছে বেছে আঘাতের স্থানগুলোতে। ব্যথাগুলো যেন শুষে নেওয়ার চেষ্টা করছে ওষ্ঠের আভায়। পরপর হাতের উপরিভাগেও ঠোঁট ছোঁয়ালো। জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। চোখের সাদা অংশ সেকেন্ডে সেকেন্ডে লাল টকটকে আভায় ছড়াচ্ছে। মেজাজের পারদ যত উঁচুতে উঠছে তার সাথেই পক্ষীর ভয়ানকতা বাড়ছে। এই শীত শীত মৌসুমে অনবরত ঘামছে আমজাদ। চোর ধরা পড়লে গণধোলাই এর শিকার হয়। তারপর নয়তো পুলিশে দেওয়া হয়, নয়তো ছেড়ে দেওয়া হয়। এখানে কোনো সুযোগই নেই। সে এখন আসামি, তার সাথেই আরেকজন আসামি, কিন্তু পাশের জন ভাবলেশীন। হাতে থাকা ব্যান্ডেজ খোলার চেষ্টা করছে মাথা নামিয়ে। কোথায় তাকে বাঁচাবে তা না, সে নিজের কাজে মগ্ন। সামনে বসে আছে চারু, চেয়ারে পিঠ ঠেকিয়ে উত্তাপ ছড়াচ্ছে বসে বসে। হুট করেই বলে উঠল, দুজনের কাছে যতগুলো বন্দুক আছে আমার কাছে দিন। কি করবেন ম্যাডাম? দুজনকে একে একে মারব। এবার চোখ তুলে তাকালো। একটু আগেই ভালোবাসা উজাড় করে দিয়ে এখন মেরে ফেলার কথা বলছে। মেয়েটার মাথা হয়তো পুরোটাই গেছে। কাব্যের শূন্যতা অতি ব্যাপক বদলে দিয়েছে। রেখে যাওয়া ফাঁকা স্থানে জায়গা নিয়েছে রাগ, জেদ। আমজাদ কাব্যের পানে চেয়ে বলল, আপনাকে আমি কদিন আগেও বলেছি, ম্যাডামকে সত্যিটা বলে দেন। দেখেন দুজনই ফাঁসলাম। একটা ভয়ানক দৃষ্টি কম ছিল যে কাব্য চোখ দিয়ে আগুন বর্ষণ শুরু করলো। আমজাদ বেচারা করবে তো করবে কি? দেবদাসের মতন লুক নিয়েছে, চুল বড় রেখেছে, মুখ ভর্তি দাড়ি। কাব্য বলল, আমি হাসপাতালে বেডে পড়ে আছি।
সেটা তুমি সহ্য করতে পারলেও আমার চালু হতে পারতো না। আমজাদ মনে মনে বলে উঠল। হ্যাঁ, আমি তো হৃদয়হীন মানুষ। চেঁচিয়ে উঠে চারু। চুপ, দুজনেই ধোঁকাবাজ লোক। এ আমজাদ, উনি সব জানতো, তারপরও আমার সামনে এসব ব্যবহার করেছে। সে আপনার শোকে মুহ্যমান, পুকুর পাড়ে বসে দুঃখ বিলাস করেছে। ম্যাডাম, আমি জেনেছি মাত্র 15 দিন আগে। নিজের পক্ষ নিয়ে মিনমিনিয়ে বলল। আর কবিরের কথা, সেটা তো কাল জেনেছেন। ম্যাডাম, স্যারের অবস্থা 1 সপ্তাহ আগেও অনেক খারাপ ছিল। সে নিজের কোনো সেন্সই ছিলেন না। 3 ধাপে অপারেশন করা লেগেছে তাকে। 3টা ধাপে তাকে অপারেশন করা লেগেছে। হসপিটালকে নিজের ঘর বানিয়ে নিয়েছিলেন। উনি আমাকে কিছুই জানাননি। আমি সত্যি বলছি, আমি কবিরের কথা জানতামও না। লুকিয়ে রাতের বেলায় স্যারের সাথে দেখা করে যেতাম। একজন নার্স আমাকে হেল্প করতো। পুলিশের এত কড়া গার্ড আমাকেও সন্দেহের পাত্র বানিয়ে ফেলেছিল। চারু হাত তুলে থামিয়ে দিল আমজাদকে। মনোনিবেশ করে কাব্যের দিকে তুড়ি বাজিয়ে আদেশ করলো। আই খারাপ লোক, এবার আপনি শুরু করেন। সেদিন বাবার চলে যাওয়ার পর কি হয়েছে? কোনো থামাথামি নেই, এক নিঃশ্বাসে বলবেন। অতীত যতই প্রমাণ তুলে দেওয়া হোক না কেন হাতে, কাব্যকে বিশ্বাস করা যায় না। তার জীবিত থাকা কবির আফনানের জন্য মঙ্গলজনক নয়। এই মস্তিষ্কে নানান পরিকল্পনা ঘুরে, তাই সিদ্ধান্ত নিল বন্দুকের গুলিতে মস্তিষ্ক ছিন্ন বিচ্ছিন্ন করবে। ট্রিগার চাপার আগেই মাথা ঝাড়া দিয়ে ওঠে কাব্য। গুলি গিয়ে দেয়াল ভেদ করেছে। হাতের বাঁধন অনেক আগে থেকেই খোলা। উঠে দাঁড়িয়ে সজোরে ধাক্কা লাগায় কবিরকে। নিজের গা ঝাড়া দিয়ে বলল। সেন্সলেস ভেবেছিলেন আমাকে কবির সাহেব? কথার উত্তর দেওয়ার সুযোগ হয়নি। দূর কোথাও থেকে পুলিশের সাইরেনের আওয়াজ আসছে। ভরকে উঠে কবির আফনান মাটি থেকে উঠে দাঁড়িয়ে হন্তদন্ত হয়ে উঠল। কাব্য এগিয়ে আসলে জমিনে পড়ে থাকা পিস্তল তুলে এলোপাথারি গুলি ছুটতে লাগলো কাব্যের দিকে। একটি বাহুতে লেগেছে, অন্যটি পায়ে, বাকিগুলো সৌভাগ্যবশত মিস করে গেছে। পুলিশ এগিয়ে আসছে আভাস পেয়ে। রয়ে যাওয়া গার্ডকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে দ্রুতগতিতে পলায়ন করে। কাব্য, আর ইউ ওকে? আমরা বোধহয় দেরি করে ফেললাম অনেক। পুলিশ জীবনে সময় মতো এসেছে এই দেশে, বলেছিলাম রেডি থাকতে। অফিসার মোহিত কাব্যের সামনে হাঁটু গেড়ে বসে আছে। ঝাপসা চোখে যতটুকু দেখছে, আরও অনেক পুলিশ সেখানে উপস্থিত। রক্তাক্ত শার্ট আর ধূসর জমিন। আঙুল দিয়ে ইশারা করে বলল। আমার কোর্টে একটা আলাদা পকেট আছে, সেখানে একটা চিপস পাবেন আর কিছু কাগজ, সেগুলো নিন। নিচ্ছি আমি বাবা, তোমাকে আগে হসপিটালে পৌঁছাতে হবে। আরে রাখুন আপনার বাবা, বারবার এসে পড়েন সম্পর্ক জুড়ে বসতে। নিজের কাজ করেন। ওই কবিরকে ধরেন না, সে পালাচ্ছে। মোহিত সাহেব অন্য অফিসারদের আদেশ করলো কাব্যকে হাসপাতালে পৌঁছে দিতে, কিন্তু সাবধানে, যেন কোনো কাকপক্ষীও টের না পায়। তাদের মূল প্ল্যানই এটা, কাব্যকে মৃত দেখানো। চলে যাওয়ার আগে কাব্য শার্টের কলার থেকে আরও একটা মাইক্রোচিপ বের করে দিল। এখানে ঘটে যাওয়া সমস্ত কিছুর রেকর্ড এটাই রয়েছে। মোহিত বেরিয়ে পড়ল অন্ত টানতে কবির আফনানের। বড় বড় দুটো অপারেশনের পর কাব্যকে বেডে ট্রান্সফার করা হয়। একজন ছেলে এবং মেয়ে দৌড়ে আসলো, তাদের সাথে তাদের জননী। অস্পষ্ট চোখে নারীটিকে দেখে চিনতে ভুল করল না কাব্য। এই অবস্থায়ও কপাল মাত্রাতিরিক্ত কুঁচকে নেয়। মুখ ঘুরিয়ে ফেল অন্যদিকে। মেয়েটি কাব্যের কাছে বসে পড়ল। তাল মিলিয়ে ছেলেটিও বলে। কোনো সমস্যা হলে বলেন, আপনার জন্য 24/7 ডক্টর আছেন। ব্যথা অনুভব করছেন, ডেকে দিব? কথা বলতে পারছে না, তারপরও জোর খাটিয়ে বলো। ভাইয়া ভাইয়া করছো কেন? কোন জন্মের ভাই আমি তোমাদের? আমার চোখের সামনে থেকে দূর হও সবাই। নির্বাক এক প্রান্তে সাবিনা গুটিসুটি হয়ে দাঁড়িয়ে অপরাধীর মতো নেত্র নত করে। এরই মাঝে মোহিত সাহেব প্রবেশ করলেন। কাব্যের দিকে এগিয়ে প্রথমেই মাথায় হাত রাখলেন। আদুরে কণ্ঠে প্রশ্ন করলেন। কেমন বোধ করছো বাবা? কাব্যের সহ্যের সীমা অতিক্রম করে গেল। কি বাবা বা লাগিয়েছে? কি সম্পর্ক তার সাথে কাব্যের? কোনো সম্পর্কই নেই। বিরক্তি ছেয়ে গেল মুখে। অনেক কষ্টে আবারও বলল। আমি আপনার ছেলে হই, এত দরদ দেখাচ্ছেন কেন? মোহিত হাসে, বলে। না, ছেলে হও না, এটা চিরন্তন সত্য। কিন্তু যে তোমাকে জন্ম দিয়েছে তাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি। সেই সুবাদে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে বটে। কোনো সম্পর্ক নেই। আপনার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে। আপনার দায়িত্ব পালন করুন। কবিরকে জেলে ঢোকান, এরপর আপনার সাথে আমার আর কোনো কাজ নেই। আর প্লিজ
আমার আর ভালো লাগছে না, বেরিয়ে যান এখান থেকে। আর ওই মহিলা অর্থাৎ আপনার স্ত্রী, তাকে সবার আগে নিয়ে যান। তোমার মা হয় কাব্য। আমার কোনো মা নেই, কোনো বাবা নেই, আমি এতিম। মোহিত সাহেব বোঝানোর সুরে কাব্যকে বললেন, এইভাবে বলে না বাবা। আমি জানি তোমার মা ভুল করেছেন, আমিও অনেকাংশে এই ভুলের ভাগীদার। তোমার মা তোমাকে রক্ত দিয়েছে, আর কারোর সাথে তোমার রক্ত মিল ছিল না। সে নিজের দুর্বলতাকে উপেক্ষা করে ছুটে এসেছে এখানে। হঠাৎ ওনার মমতা জাগলো কেন? ফেলে রেখে যাওয়ার সময় এই মাতৃবোধ কোথায় ছিল? নিজের অশ্রু লুকিয়ে বেরিয়ে পড়েন সাবিনা। কাব্য যা বলছে সত্যিই তো বলছে। কোথায় ছিল তার মমতাবোধ? 6 বছরের শিশুকে ফাঁসির দড়ি হিসেবে আখ্যা দিয়েছিল, কিছু না চেয়েই ফেলে চলে গিয়েছিল। এখন কেন এত দরদ? কেন? কোনোভাবে ফিরিয়ে দিতে পারবে তার বাল্যকাল, যেতে বাবা না হোক মায়ের আদরে বেড়ে ওঠার বয়স ছিল। তখন জন্মদাত্রী মা নিষ্ঠুরভাবে তাকে দূরে ঠেলে চলে গেছে, আবার নিজের সংসার শুরু করেছে নতুন মানুষের সাথে। আরও 2জন সন্তানের জননী হয়েছে, একটাবারও খোঁজ নেওয়ার চেষ্টাও করেনি। ভুলতে বসেছিল তার আরও একটা সন্তান আছে। সে বেঁচে আছে নাকি মরে গেছে জানার ইচ্ছেও হয়নি। সামান্য রক্ত দিয়ে তার ভুলের ক্ষমা আশা করতে এখানে এসেছিল সে একজন খারাপ মা, সুবিধাবাদী মা।